আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ব্যাপারীদের হাঁকঠাক আর বেচা কেনায় সরগরম রাজধানীর পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। বাসে ট্রেনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। বিএনপির ভাবমূর্তি বিনষ্টে জিয়া পরিবারকে টার্গেট করে শুরু হয়েছে নানামুখী অপতৎপরতা। অভিযোগ রিজভির, দোষীদের আইনের আওতায় আনার দাবি। এবং হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, মুজদালিফার পথে হাজিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখনো দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ক্রেতা সমাগম সন্তোষজনক বলে জানিয়েছেন হাট ব্যবস্থাপকরা। হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা সুযোগ সুবিধা। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় শেষ সময় পর্যন্ত গরু হাতে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে বিক্রেতাদের মধ্যে। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরাত্ম্য রুখে দিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মিজান শাহজাহানের রিপোর্ট। শেষ সময়ে এসে পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের একদিন আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। অন্যান্য বছরের তুলনায় দাম এবার খানিকটা কম। বিক্রেতারা বলছেন, মাঝারি গরুর চাহিদাই তুলনামূলক বেশি। 6টা গরু নিয়ে আসছে। এর মধ্যে দেশি গরু আছে 2টা, আর শাহিওয়াল জাতের গরু আছে, বাহামা জাতের গরু আছে। তাই গরু তুলনামূলক এবার একটু দাম কম। বেচা বিক্রি খুব ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 13টা গরু আনছি, তার মধ্যে 2টা আছে। প্রত্যেকটা গরু প্রতি 10,000, 15,000, 20,000 লস হচ্ছে। এবার ভারতীয় গরুর উপস্থিতি কম। দেশীয় নানা জাতের গরুতে ভরপুর বাজার। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতাদের বেশিরভাগই মধ্যস্বত্বভোগী। এ কারণে বেশি মুনাফার আশায় শেষ সময় পর্যন্ত গরু ধরে রাখতে চাচ্ছেন তারা। এরা আসলে জুয়ারিদের মতো জুয়া খেলা শিখে গেছে, যে ঈদের আগের দিন আমরা দেখবো হয় বড়লোক হবো না হলে ফকির হবো। এই টেন্ডেন্সিটা আসলে এদের মধ্যে আছে। এরা তো আসলে প্রফেশনাল ব্যবসায়ী। আমরা হয়তো ইমোশনালি বলি তারা কৃষক, আসলে অলমোস্ট ম্যাক্সিমামই কৃষক না। তারা গরু গ্রাম থেকে কিনে আনে, এনে এখানে বিক্রি করে। যে এক একজনে অনেক গরু নিয়ে আসে। 10 টাকা কম আর বেশ, তার জন্য দুঃখ নেই, কিন্তু আমি গরু কিনছি, বাস খুশি আলহামদুলিল্লাহ। জাল নোট শনাক্তকারী প্রযুক্তি, পশুর জরুরি চিকিৎসা সেবা সহ হাটে আসা ক্রেতা ও ব্যাপারীদের জন্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। কয়েকদিনের তুলনায় গতকাল মোটামুটি বেশ বেচা বিক্রি হয়েছে, ব্যাপারীরা খুশি। বৃষ্টির কারণে অনেক ক্রেতা বাজারে আসতে না পারায় ঈদের আগের দিনও হাট জমজমাট থাকবে বলে আশা ব্যাপারীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, পুরনো ঢাকার দয়াগঞ্জ হাটে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, হাটে পশু বেচাকেনা কেমন হচ্ছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি পুরান ঢাকার দয়াগঞ্জ হাটে। পুরান ঢাকা মানেই হচ্ছে একটু ব্যতিক্রম কিছু পাওয়া। বাঙালির ক্ষেত্রে যেরকম বলা হতো একসময় আমাদের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, এখন কিন্তু আর সেই গোয়াল ভরা গরু নেই। বেশিরভাগই বাণিজ্যিকভাবে বিভিন্ন খামারে গরু উৎপাদন করা হচ্ছে, গরু লালন পালন করা হচ্ছে। এজন্য গরুর যে অরিজিনাল স্বাদ, যেটিকে পুরান ঢাকার লোকজন কিন্তু মুন্সিগঞ্জের মীর কাদিমের যে সাদা গরু, সেই গরু দিয়ে কিন্তু কোরবানি দিত। এসব গরুকে কোনো ধরনের মানে কৃত্রিম খাবার খাওয়ানো হতো না, প্রাকৃতিক খাবার খাওয়ানো হতো। আমরা আজকে দয়াগঞ্জ বাজারে এসে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম যে এই বাজারে কোনো
ধরনের মীর কাদিমের সেই ধবল গরু বা সাদা গরু রয়েছে কিনা, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই দয়াগঞ্জ বাজারে কোনো মীর কাদিমের সাদা গরু নেই। আমরা এখানে ব্যাপারীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে মীর কাদিমের 200 বছরের যে ঐতিহ্য সাদা গরু, সেটি মুন্সিগঞ্জের ওই খামার থেকেই 3000 থেকে 3500 গরু প্রতি বছর হয়। এই সমস্ত গরু ওখান থেকে বিক্রি হয়ে যায়, এগুলো বাজারে আসার আর সুযোগ হয় না। আর আমি আপনাকে মারিয়া দেখানোর চেষ্টা করছি দয়াগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি। আপনি দেখতে পাচ্ছেন যে বাজার প্রায় খালি, আমরা বলতে পারি যে প্রায় অর্ধেক গরু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আর আপনি নিউজে যেমনটা দেখাচ্ছিলেন যে কিছু ব্যাপারী রয়েছে যে যারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান, তাদের বিশ্বাস যে ঢাকা শহরের বেশিরভাগ মানুষ গরু রাখার জায়গা নেই, এবং যেহেতু ঢাকা শহরে চুরি ডাকাতির একটা আশঙ্কা রয়েছে, এই কারণে ঝুঁকি না নিয়ে শেষ সময়ে তারা গরু কিনবে সেই আশাই তারা দাম হাঁকাচ্ছেন এবং বসে আছেন। আর অন্যান্য যে গরুগুলো রয়েছে তা বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। আমি এখানে 1 ঘন্টা ধরে অবস্থান করছি, 1 ঘন্টা ধরে আমি দেখছি যে 1 মিনিট 2 মিনিট পর পরই এক একজন গরু কিনে নিয়ে দয়াগঞ্জ বাজার থেকে তাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছেন। আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি বেশ কয়েকজন ক্রেতা তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন। এই সমস্ত মাঝারি সাইজের যে গরুগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মিনিটে মিনিটে বিক্রি হচ্ছে। এই সমস্ত এক একটি গরুর দাম হচ্ছে 90,000 থেকে শুরু করে 1,60,000 টাকা পর্যন্ত। আর এই যে এখন একটি গরু আপনি দেখতে পাচ্ছেন, এই গরুটির দামও 80,000 টাকা। অর্থাৎ বাজারে 80,000 থেকে 1,80,000-এর মধ্যে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোরই কিন্তু বেশি চাহিদা রয়েছে। আর এছাড়া অনেকে সুস্বাদু মাংসের কথা চিন্তা করে দেশীয় গরু দেখতে একটু ছোট হলেও তারা খুঁজে খুঁজে কিনছেন। কিন্তু বড় গরু যেগুলোর দাম 3 লাখ 3.5 লাখ টাকা, আমরা ব্যাপারীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এখানে লোকজন আসছেন, গরুর সাথে সেলফি তুলছেন, গরুর দাম হাঁকছেন, কিন্তু তারা এই সমস্ত গরু কেনার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। মারিয়া, এই হচ্ছে আমার কাছে দয়াগঞ্জ বাজারে গরুর হাটের সবশেষ খবর। মারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর দয়াগঞ্জ পশুর হাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিজান শাহজাহান। এবার ঈদের ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। শেষ মুহূর্তে শিডিউল বিপর্যয়ের সময় ধরে যাতায়াত করছে ট্রেনগুলো। তবে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে শেষ মুহূর্তে বাসেও বেড়েছে যাত্রীদের চাপ, বেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মনের আনন্দে জীবনের ঝুঁকি নিয়েছেন এসব মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে ট্রেনের ছাদে চেপে বসেছেন তারা। ঝুঁকি মনে হলো যাইতে হবে যে নিচে জায়গা নাই, ছাতা লইছি আর আপনার ওয়ান টাইম পলিথিন লইছি। কষ্ট করে বাড়ি যাচ্ছি, ঈদের পক্ষে টিকিট পাই না ভাই, লোকাল টিকিটও দেয় না, না পারি কি কাম করবো, বাড়িতে ঈদ করতে হবে। অন্যবার শেষ মুহূর্তে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকতো না, লন্ডভন্ড হতো শিডিউল। এবার তেমনটা নেই, তবে সিট না পেয়ে কষ্টে যেতে হচ্ছে অনেককে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমার, এখন তো কি করব, এখন আর সিট ব্লক হয়ে গেছে, লাস্ট আমার এখানে দিয়েছে। কষ্ট করে তো যাবো আমরা, যাওয়া তো লাগবেই। যারা সিটে বসে তার থেকে 3-4 গুণ হচ্ছে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এটা আসলে একটা বড় রকমের ভোগান্তি। অনেক ভালো লাগছে, আই এম সো হ্যাপি, বাট টিকিট পাইনি। শিডিউলটা মেনটেন হচ্ছে সুন্দরভাবে, মোটামুটি সুন্দর হচ্ছে। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 63টি ট্রেন। প্রতিদিন যাচ্ছেন 65,000 মানুষ। যাত্রীদের চাহিদার কারণে দাঁড়িয়ে যাবার টিকিট বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নিরাপদ যাত্রা আর খরচ কিছুটা কম থাকায় ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে। কিছু পদক্ষেপের কারণে ঈদে ভোগান্তিও কমেছে। তবে সারা দেশে ডাবল লাইন করতে পারলে সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। সরকারের নানা হুঁশিয়ারির পরও চলছে অতিরিক্ত ভাড়া আদায়। আমি বাগেরহাট যাব, আগে টিকিট ছিল 650-700 টাকা, এখন হয়েছে 1000 টাকা। ফ্যাসিবাদ চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ যেটা আসলে এটা চেঞ্জ হয় না। যেখানে সাধারণত আমরা যাই 400 টাকায়, 450 টাকায়, সেখানে 800 টাকা ভাড়া চাচ্ছে। আর ওখানে একটা সামান্য বিচ্যুতি পাইছি যে কত যেন 815 টাকা বেশি করছে, তো আমরা ওদেরকে বলছি যে ওরা 100 টাকা করে ফেরত দিয়ে দিয়েছে। যানবাহনের চাপ আর বৃষ্টির কারণে মহাসড়কেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল,
ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কল্যাণপুর বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? বাস কি ঠিক সময় ছেড়ে যাচ্ছে? আমাদেরকে একটু বিস্তারিত জানান। মারি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে শনিবার ঈদ, সে উপলক্ষে পরিবারের সদস্যদের সাথে ঈদ করার জন্য ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের সাথে ঈদ করার জন্য এই সময়টাই মূলত আসলে বেছে নেন অনেকেই। অন্যান্য সময় আসলে তারা সময় সুযোগ পান না তেমন। তাই ঈদ করার জন্য যেভাবেই হোক, যত ভিড় হোক, যত যানজট হোক, সেভাবেই তারা ঈদ করার জন্য ছুটে চলেছেন। আপনি জানিয়ে রাখছি, আমি আছি এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ডানে বামে শত শত মানুষ অপেক্ষা করছে তাদের গ্রামের দিকে যাওয়ার জন্য। অনেকগুলো বাস এর জন্য তারা যে ওয়েট করছেন ৩-৪ ঘন্টা ধরে, বাস আসলে আসতে পারছে না। এছাড়া অনেক যাত্রী আছেন যারা টিকিট কাটতে পারেননি, টিকিটের অপেক্ষায় আছেন, টিকিট না পেয়েও এখানে অপেক্ষা করছেন। মারি, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি, আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, গুগল ম্যাপের মাধ্যমে জেনেছি, এখানে কল্যাণপুর থেকে শুরু করে সাভার আমিনবাজার পর্যন্ত অনেক যানজট রয়েছে। এছাড়া আবদুল্লাহপুর থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রচণ্ড যানজট রয়েছে, যার কারণে ঢাকার বাহির থেকে বাস ঢাকার মধ্যে ঢুকতে পারছে না এবং ঢাকা থেকে সময় মতো তারা বাসগুলো ছেড়ে যেতে পারছে না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যেসব ট্রাক গরু নিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করেছে সেসব ট্রাক যাত্রীরা সেসব ট্রাকে যাচ্ছেন। এবং এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যেসব হাইয়েস্ট গাড়িগুলো, মাইক্রোগুলো ঢাকার মধ্যে যাচ্ছে, তারা ঢাকার বাইরে যাচ্ছেন যাত্রী নিয়ে। এখানে যাত্রীরা যে অভিযোগগুলো করছেন যে ঢাকা থেকে যেসব রাস্তার রাজশাহী কিংবা রংপুর এবং উত্তরবঙ্গের দিকে মানুষ এখান থেকে বেশি যাচ্ছে, সেখানে ভাড়া 1.5 থেকে 2 গুণ পর্যন্ত তারা ভাড়া বেশি নিচ্ছেন। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা ঠাকুরগাঁও যাবেন, তাদের সাধারণ ভাড়া হলো 1100-1200 টাকা নন এসিতে। সেই বাসগুলোর টিকিট যারা কাটছেন একটি দুইটি, তাদের ভাড়া মূলত 2200-2500 টাকা রাখছেন এবং বেশিরভাগ যাত্রী বাসের টিকিটও পাচ্ছেন না। এছাড়া আমরা এখান থেকে মাইক্রোবাসের কিছু সার্ভিস আমরা দেখতে পাচ্ছি, তারা মাইকিং করে এখান থেকে যাত্রী তারা নিচ্ছেন। সাধারণত এখানে ঢাকা থেকে রাজশাহীর ভাড়া 1000-1200, তারা 2500 টাকা করে মাইক্রোতে এবং হাইয়েস্ট গাড়িতে তারা এখান থেকে যাত্রী তুলছেন। এছাড়া বেশিরভাগ মানুষ এখান থেকে সাধারণত এখানে অপেক্ষা করছেন বাস না থাকার কারণে এবং কোনো ধরনের টিকিট না পাওয়ার কারণে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। একজন যাত্রী বলেছেন বিকেল 3টার গাড়ি এখন পর্যন্ত রাত 10টা বাজলেও সেই গাড়িটি আসেনি, এখানে অপেক্ষা করছেন। অনেকে বলছেন যে ঢাকার বাহির থেকে গাড়িগুলো না ঢোকার কারণে তারা কোনো টিকিটও পাচ্ছেন না। ফলে আনন্দ এবং দুর্ভোগ দুই মিলেই ঢাকা থেকে তারা সাধারণ মানুষ পরিবারের সাথে ঈদ করার জন্য তারা গ্রামে ছুটে চলেছেন। মারিয়া, এই ছিল কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ঈদ যাত্রার সর্বশেষ অবস্থা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিন রানা। দীর্ঘ অপেক্ষার আর ভোগান্তি মাথায় নিয়ে লঞ্চে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। অতিরিক্ত যাত্রী বোঝা এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা। তবে যাত্রী ভোগান্তি কমাতে সরকার নতুন নৌযান নামানোর চেষ্টা করছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঘরমুখ মানুষের এই স্রোত সদরঘাটের দিকে। দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়ে গুলিস্তান 0 পয়েন্ট থেকে টার্মিনাল পর্যন্ত পুরো রাস্তায় দীর্ঘ যানজট। তাই ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। কি পরিমাণ দুর্ভোগ পোয়াচ্ছে, এই মাত্র আসলাম, যেখানে আধা ঘন্টা রাস্তা প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে আমার। পদ্মা সেতু হওয়ায় কমেছে বরিশালগামী মানুষের চাপ, বেড়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি সহ অন্যান্য গন্তব্যমুখী মানুষের ভিড়। দূরপাল্লার এসব লঞ্চে সাধারণত সব মিলে 500 যাত্রী বহনের ক্ষমতা রয়েছে, কিন্তু ডেক, কেবিন, সিট এবং ছাদ কোথাও নেই তিল ধারণের ঠাঁই।
ভ্যাবসা গরম উপেক্ষা করে পরিবার নিয়ে লঞ্চে যে যেখানে জায়গা পেয়েছেন বাড়ি যেতে সেখানেই বসে পড়েছেন। কষ্ট হলো, ভালো লাগতেছে, বাড়ি যাব, সবার সাথে ঈদ করবো। দাদু, দাদা, চাচু, চাচি। একটা লঞ্চে যে পরিমাণ যাত্রী নেওয়ার কথা তার চেয়ে তারা ডাবল যাত্রী নিচ্ছে। লঞ্চে জায়গা পাওয়ার আনন্দ থাকলেও রয়েছে সময়মতো লঞ্চ না ছাড়ার বেদনা, আর প্রতিবারের মতো বাড়তি ভাড়া আদায়ের জুলুম তো রয়েছেই। সব সময় নেয় 400 টাকা, আজকে ছাড়ে আছে 503 টাকা, 100 টাকা বেশি নিব ঈদের টাইমে। এখনো লঞ্চ ছাড়তে আছে না, মানুষের কোনো দাঁড়ায় না, জায়গাটা তেমন নাই লঞ্চে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। ঈদযাত্রাতে আমরা 400 টাকা রেগুলার ভাড়া এবং আমাদের নিয়ম ভাড়ার চার্ট হলো 503 টাকা, আমরা রাখি 400 টাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন অব্যবস্থাপনা দূর করার চেষ্টা চলছে। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত, যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্তান আগে থেকে হতে পারে। আদারওয়াইজ আমরা তো আমাদের BIWTCও জাহাজ তৈরি হচ্ছে, সেগুলো নামাবো। আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলো যাতে আসে। তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায় না। এবার কোরবানির ঈদে ঢাকা ছাড়বে প্রায় 1.25 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই যাত্রায় অস্বস্তি থাকলেও তা তাদের আনন্দে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তবে আগামীতে এই অস্বস্তিগুলো দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন আশায় বুক বেঁধেছেন যাত্রীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের, বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের ভিড় এবং যানবাহনের চাপ বেড়েছে। 15 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা সহ বিভিন্ন এলাকায় হালকা যানজট লেগে আছে সকাল থেকেই। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা 3 রাস্তার মোড় ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানবাহন পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সংযোগ সড়কে অন্তত 22 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি। থেমে থেমে চলছে যানবাহন, গাড়ির অতিরিক্ত চাপে সৃষ্টি হয়েছে যানজটের। ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। সেতুই পার হওয়ার পারিনি, রাস্তায় তো কোনো পুলিশ প্রশাসন কিছুই দেখলাম না। এই যে গাড়ি আলিয়া ভাবে গাড়ি, কোন জায়গায় পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনী নাই। আমি সারা রাস্তা আসছি, সারা দিনে জ্যাম, সারা রাতে জ্যাম, কোনো জায়গায় পুলিশ নাই, কোনো জায়গায় সেনাবাহিনী নাই, প্রশাসনের কোনো লোকে নাই, গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে যেভাবে পাচ্ছে ওইভাবে ঢুকে দিচ্ছে। রাত 12টার থেকে এ বন্ধ, খাওয়া দাওয়া করি নেই, কিছু না। আমি আমার গন্তব্য হলো বগুড়া, কিন্তু এখনো জানার জন্য ক্লিয়ার হতে পারছি না। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা বিবেচনায় বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ ছাড়াও কড়া নজরদারি আছে সেনাবাহিনী ও র্যাবের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ঈদ জামাতে নিরাপত্তার ঘাটতি নেই। ট্রিপল কার্পেটের পাশাপাশি পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহে 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত, রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এমন ঝিরিঝিরি বৃষ্টি ভালো লাগে সবারই, সেই স্বস্তি আবার অস্বস্তিরও হয় প্রতিকূল আবহাওয়ায়। এই পরিস্থিতিতেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সামিয়ানায় আছে ত্রিপল, মাঠে থাকছে পলিথিনের শীট আর কার্পেট। মাঝারি ধরনের বৃষ্টি বিবেচনায় রেখে পানি সরানোর ব্যবস্থাও করা হয়েছে। মুসল্লিদের বৃষ্টি থেকে রক্ষা পেতে রাখা হয়েছে ছাউনি বা তাঁবু। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমরা যে সামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহের জামাত
নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশের বিশিষ্টজনেরা সহ হাজারো মুসল্লি। বরাবরের মতোই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাত নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা ছাড়াও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে প্রশাসন। আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় ঈদ জামাত হবার কথা রয়েছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করে বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে দুর্বৃত্ত চক্র। রিজভী দাবি করেন, নানাভাবে বিএনপির ভাবমূর্তি কালিমালিপ্ত করার অপচেষ্টা ব্যর্থ হয়ে এখন জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। জুবায়দা ও জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে অবিলম্বে অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। করে না, দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জুবায়দা। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। লন্ডন পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ করবেন ডাক্তার জুবায়দা রহমান। আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমায়দ আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন। এ সময় মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি। খুতবা শেষে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন খতিব। স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা রওনা হন মুজদালিফায়। জাহিদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। ভোর হওয়ার সাথে সাথে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জড়ো হন পবিত্র আরাফাত ময়দানে। প্রার্থনা, তওবা, কুরআন তিলাওয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে অনুগ্রহ লাভের ফরিয়াদ জানান। তপ্ত মরুর বুক প্রকম্পিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। স্থানীয় সময় 12:10 শুরু হয় হজের খুতবা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন কাবার ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমায়দ। চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান জান্নাত লাভের একমাত্র উপায় আল্লাহর আনুগত্য প্রকাশ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা। আল্লাহর ইবাদতের পাশাপাশি হজের খতিব আত্মীয়তার বন্ধন দৃঢ় ও সমাজের সকলের সাথে পারস্পরিক ভ্রাতৃত্ব রক্ষার আহ্বান জানান।
খুতবা শেষে ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত ও রহমত বর্ষণে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে দোয়া ও ফরিয়াদ জানান শায়খ ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। এদিকে প্রচন্ড তাপদাহে অনেক হাজি অসুস্থ হয়ে পড়েন আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নেন ধর্ম উপদেষ্টা। এই পর্যন্ত 18 জন হাজি ইন্তেকাল করেছেন। আজকে আরাফাতের মাঠে একজন মহিলা হাজি ইন্তেকাল করেছেন। আমরা মেডিকেল ফ্যাসিলিটিস প্রোভাইড করেছি এবং এখনো আমাদের মেডিকেল টিম এর সদস্যরা এই ফ্যাসিলিটিস দিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যান। সেখানে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। এরপর 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কুরবানি শেষে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বে চামড়া ও চামড়াজাত শিল্পের চাহিদা বাড়লেও পিছিয়েছে বাংলাদেশ। 2 দশকেরও বেশি সময় ধরে সাভারের হেমায়েতপুরে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে না পারায় মাশুল দিচ্ছে সম্ভাবনাময় এই শিল্প। এই খাতের ব্যবসায়ীরা বলছে, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি না থাকায় মিলছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ, আর তাতেই আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। দাবি জানান সরকারি নীতি সহায়তা ও আর্থিক সহযোগিতার। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে 15 সদস্যের 14 দেশ পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র তাতে আপত্তি জানায়। প্রস্তাবে ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তির কথা বলা হয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন জানিয়েছে যুদ্ধবিরতির আহ্বান সরাসরি বন্দী মুক্তির সঙ্গে যুক্ত নয়, তাই এই প্রস্তাব তাদের কাছে অগ্রহণযোগ্য। এদিকে গত একদিনে গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরো প্রায় 100 ফিলিস্তিনের। আহত 450। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খাদ্য সহায়তার লাইনে থাকা মানুষদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। এ পর্যায়ে খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শুক্রবার ভোরে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর 5টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, আর সকাল 7টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে স্বাগতিক চিলির। লাতিন অঞ্চলের বাছাই পর্ব থেকে শীর্ষ দল হিসেবে 2026 বিশ্বকাপের মূল পর্বের খেলা ইতিমধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মহাতারকা লিওনেল মেসি এই ম্যাচ খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ব্যাপারীদের হাঁকঢাক আর বেচা কেনায় সরগরম রাজধানীর পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। বাসে ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। বিএনপির ভাবমূর্তি বিনষ্টে জিয়া পরিবারকে টার্গেট করে শুরু হয়েছে নানামুখী অপতৎপরতা। অভিযোগ রিজভির, দোষীদের আইনের আওতায় আনার দাবি। এবং হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, মুজদালিফার পথে হাজিরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।